আরও দূরত্ব লাগবে তোমার? সিরাত কান্না ভেজা চোখে বলে। আমি কিছু বুঝতে পারছি না, কি করব, কোথায় গেলে স্বস্তি পাবো জানি না। দম বন্ধ হয়ে আসছে আমার। রওনাফ এগিয়ে আসতে চায়, তার নিকট সিরাত হাত তুলে বাধা দেয়। পুনরায় বলতে শুরু করে, প্লিজ এগিয়ে আসবেন না। আপনার শরীরে ঘ্রাণ আমাকে সম্মোহিত করে, আপনার কথা আমাকে বাজেভাবে প্রভাবিত করে। জানেন, যেদিন আপনি বলেছিলেন আপানোর অতীতের কথা, সেদিন এতটাই প্রভাবিত হয়েছি যে মনে মনে ঠিক করেই নিয়েছিলাম ভাঙাচোরা মানুষটাকে আবারও জোড়া লাগাবো, সব সময় আগলে রাখবো। তাহলে এখন কেন কষ্ট দিচ্ছ? তোমার প্রতিটা কথা আমাকে ক্ষতবিক্ষত করে দিচ্ছে। সিরাত চোখ মুছে নতুন উদ্যমে বলে, এরপরে সেদিন রাতে যখন আপনার মুখে ওইসব কথা শুনলাম, তখন বুঝে গেছিলাম আমি কেবল আপনার প্রয়োজন। আগেও জানতাম, তবে কখনো উপলব্ধি করতে পারিনি। আপনিই তো বলেন আমি ছোট, বুঝো কম। অন্তত আমার মনের শান্তির কথা ভেবে হলেও মিথ্যা বলতেন। কেন বললেন না? কেন আমার কথায় সায় দিয়ে সেদিন ওই কথা বললেন? রওনাফের চোখ লাল হয়ে উঠছে। চোখে জ্বালাপোড়া শুরু হয়েছে। এতটুকু একটা মেয়ে কত ভারী ভারী কথাই না বলছে, যে কথা তার হৃদয়ভেদ করে চলছে। মিথ্যা বলে কি লাভ? সত্যিটা তুমিও জানো, আমিও জানি। না তুমি আমাকে ভালোবাসতে পেরেছ, না আমি তোমাকে। এতটা দুর্ভাগা কপাল নিয়ে কেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন? জন্ম থেকেই দুর্ভাগ্য আমাকে তারা করে চলছে, এর শেষ কোথায় বলতে পারেন? ভাগ্য তোমার খারাপ নয়, ভাগ্য তো আমার খারাপ। একজনকে ভালোবেসে তাকে বাঁধতে পারিনি, অন্যজনকে চেয়েও ভালোবাসতে পারছি না। দ্বিতীয়জন বলেই কি? দ্বিতীয়জন বলেই তো সবকিছু দিয়েই বাঁধতে চাইছি। যে একটা জিনিস চাইছি সেটাই তো দিতে পারছেন না। তাহলে এমন ভাবে বেঁধে থাকার কি কোনো অর্থ আছে? দূরত্ব চাইছ? সিরাত চোখ অশ্রুতে পরিপূর্ণ, তবুও মুখে তিরস্কারের হাসি। কতটুকু দূরত্ব প্রয়োজন? রওনাফ তাকে ছেড়ে একটু দূরে সরে বলে। এতটুকু? সিরাত উদাস দৃষ্টিতে তাকিয়ে বলে, যতটুকু দূরত্ব তৈরি হলে আপনার মনে হবে আবারও কাউকে ভালোবাসতে পারবেন। রওনাফ তার চোখে চোখ রেখে বলে, যদি এমন অনুভূতি কখনো না তৈরি হয়, তাহলে সেখানেই আমরা ইতি টানব এই দায়, প্রয়োজন আর বোঝাপড়ার সম্পর্কের। সিরাতের দিকে কাতর দৃষ্টি নিক্ষেপ করে বলে, আমরা তো ভালো ছিলাম পাখি। আমি তো ভালো নেই। আগাছার মতো আর বাঁচতে ইচ্ছে হয় না। একটা শক্তপোক্ত শিকড়ের খোঁজ করে চলছি। শিকড় না পেলে সরিয়ে নেব সেই গাছ থেকে। পরগাছা হয়ে থাকার চেয়ে বিচ্ছেদই সই। রওনাফ এগিয়ে এসে সিরাতের চোয়াল চেপে ধরে ক্রোধ মিশ্রিত কণ্ঠে বলে, তাহলে আমাকে আর আমার ছেলেকে দাফন করে তবেই যাবি? এত যত্ন, এত শান্তি সহ্য হয় না তোর? বেঈমান কোথাকার, তোর জন্য ওই বাড়িই ঠিক ছিল, তুই এসবের যোগ্যই না। আমার কথা না হয় বাদ দিলাম, নাহিল তো তোকে পাগলের মতো ভালোবাসে। কথাটা বলার আগে ওর মুখটা একটু মনে পড়ল না তোর? এত স্বার্থপর কবে হলি? হ্যাঁ আমি স্বার্থপর, জন্ম থেকেই স্বার্থপর, লোভী। নিজের সুখ চাওয়া দোষের কিছু নয়। আপনি চাইছেন, আমিও চাইছি। প্রতিটা মানুষ শুধু আমাকে প্রয়োজন হিসাবেই ব্যবহার করে আসছে। প্রথমে আম্মু, সারা জীবনে কখনো ভালো করে কথাও বলেনি, এখন তার মেয়ের জন্য আমার সাথে কত ভালো কথা। সিরাতকে না জিজ্ঞেস করে এখন এক গ্লাস পানিও খায় না। আপনিও তো তেমনই করলেন, নিজের প্রয়োজনে নিজের সুখের জন্য আমাকে আটকাতে চাইছেন, কেউই আমার দিকটা দেখলেন না। খালি নিজেদেরটাই বোঝেন। আর আমি দেখতে গেলেই স্বার্থপর। রওনাফ নির্বাক হয়ে চেয়ে থাকে। ভালোবাসা কি এতই সোজা? তার হৃদয় মেয়েটার জন্য আলাদা জায়গা আছে, সেটা কি তা সে জানে না? ভালোবাসা নাকি কেবল মায়া সে জানে না। তবে মেয়েটার উপস্থিতি তাকে স্বস্তি দেয়। ওই নিষ্পাপ মুখটা তার সারাদিনের ক্লান্তি দূর করে দেয়। এটা কি? যদি ভালোবাসা হয়েও থাকে তবুও সে কখনো মুখে উচ্চারণ করতে পারবে না। দ্বিতীয়বার আর ধ্বংস হতে পারবে না সে। নিজেকে ধাতস্থ করে বলে, কি চাইছো তবে? সময় আর একটু শ্বাস নেওয়ার মতো দূরত্ব। এতটুকু অন্তত দেন। রওনাফ দীর্ঘশ্বাস ছেড়ে চোখে চোখ রেখে ভাঙা কণ্ঠে বলে, যাও দিলাম, তবে কিন্তু ছেড়ে যাওয়ার কথা বলিস না পাখি। এবার ধ্বংস হয়ে যাব। আমার মাঝে আর শক্তি নেই উঠে দাঁড়ানোর। সিরাতও তার দিকে একইভাবে তাকিয়ে থাকে। সে জানে সে যা করছে, যা বলছে সেসব নিছক পাগলামি ছাড়া কিছুই না। সে তো সবকিছু জেনেই সম্পর্কে জড়িয়েছিল। এত সুখ, এত শান্তি, তবুও সবসময় মনের মাঝে হারানোর ভয় লেগেই থাকে। কথায় আছে, জোয়ারে পূর্ণ নদীতে ভেসে যাওয়া একটা মানুষ যখন এক টুকরো কাঠ পায় তবে সেটাই আঁকড়ে ধরে রাখতে চায়, তার অবস্থাও হয়েছে তেমন। সেদিনের পর কেটে গেছে বেশ কয়েকটা দিন। দুজন দুজনের থেকে দূরত্ব বজায় রেখেই চলছে আগের মতো। কথা হয় থাকেও একই বিছানায়, তবুও কত শত মাইলের দূরত্ব। রওনাফ তার কথা রাখছে, সেও দূরত্ব বাড়িয়েছে।
খুব কাছে না হোক পাশে তো আছে, এই তো অনেক। এয়ারপোর্টে ভিড়ের মাঝে অপেক্ষারত অবস্থায় আছে তালুকদার বাড়ির দুই পুরুষ। বহুদিন বাদে খুব কাছের কেউ আসছে তারই অপেক্ষায়। ঘণ্টা খানিকের মাথায় এয়ারপোর্টের বাইরে পা রাখে তালুকদার বাড়ির একমাত্র কন্যা নাজনীন নাহার। পাশেই তার এক হাত ধরে আছে তার মেয়ে নিশাত। নিশাতের অন্য হাত ধরা নাজনীনের স্বামী আশরাফ খান। তাদের দেখে হাসি মুখে এগিয়ে যায় ফিরোজ তালুকদার, নাজনীনের বাবা, আর নাহিয়ান তালুকদার, নাজনীনের ভাই ও বাবাকে দেখে নাজনীনের মুখেও হাসি ফোটে। সেও এগিয়ে গিয়ে বাবাকে জড়িয়ে ধরে। কেমন আছো আমার মানুনি? আলহামদুলিল্লাহ বাবা, তোমার শরীর ভালো আছে তো? একদম, আর নানুভাইকে দেখে তো আরো ভালো হয়ে গেছি। নিশাতকে কোলে তুলে নেয় নাহিয়ান। নাজনীনের দিকে তাকিয়ে বলে, এটা তো দেখি তোর ফটোকপি। মনে হচ্ছে ছোট নাজ, দেখে বাবা। হ্যাঁ, এটা তো আমার নানুভাই। চল তোরা, আমার নানুভাই কত দূর থেকে আসছে, কষ্ট হয়েছে না? ফিরোজ সাহেব তার পরিবার নিয়ে বাড়ির দিকে রওনা করেন। তালুকদার বাড়িতে আজ যেন চাঁদের হাট বসেছে। নাজনীনের মা নাবিলা বেগম মেয়েকে বুকে জড়িয়ে কেঁদে দেন। নাজনীন মাকে সান্ত্বনা দিয়ে বলে, এমন করলে কিন্তু আবার চলে যাব। আমার নাজ সোনা মা, কতদিন দেখি না তোরে। কিভাবে পারলি এত বছর দূরে থাকতে? এখন তো চলে এসেছি, এবার অনেক দিন থাকব। ফুপি কেমন আছো? আশরাফ, আমি ভালো আছি আব্বা, তুমি ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। আপনার শরীর ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তোমরা কিন্তু এবার অনেক দিন থাকবা। কতদিন পর দেখছি তোমাদের। আমার নানু কই? আব্বু আর ভাইয়াদের কাছে আছে। দুপুরে এলাহি আয়োজন করা হয় তালুকদার বাড়িতে। তালুকদার বাড়ির ডাইনিংয়ে উপস্থিত আছে বাড়ির কর্তা, তার দুই ছেলে, মেয়ে, জামাই, নাতনি। বাড়ির বউ শিমলা ও শাশুড়ি নাবিলা মিলে সকলকে খাবার বেড়ে দিচ্ছে। খাওয়া দাওয়া শেষে যার যার ঘরে তাকে পাঠিয়ে দেওয়া হয়। যত আড্ডা হবে সন্ধ্যার পরে। ফিরোজ তালুকদার তার জামাই ও ছেলেদের নিয়ে বসার ঘরে আড্ডা দিচ্ছে, বাড়ির মেয়েরা রান্নাঘরে। নিশাতও আছে তার বাবার সাথে। নিশাত বাবা ভক্ত একটা মেয়ে। মা ছাড়া সে থাকতে পারলেও বাবা না হলে চলে না তার। কতদিনের জন্য আসলে? আছি বেশ কিছুদিন। দ্রুত ফিরে যাবে ওকে নিয়ে। আমি চাই না এখানে থেকে কোনো সত্যের মুখোমুখি হোক। যা চাপা আছে তা চেপে রাখতে হলে ওকে দূরে রাখতেই হবে। কিন্তু আব্বু কখনো যদি ওর সামনে চলে আসে তখন কিভাবে সামলাবে? বড় ছেলে ফারহান বলে, তখনের বিষয় তখনই দেখা যাবে। তাদের কথার মাঝে সদর দরজা দিয়ে প্রবেশ করে বাড়ির বড় নাতি। তাকে দেখে সবাই চুপ হয়ে যায়। নিশাতকে দেখে এক প্রকার ঝাঁপিয়ে পড়ে ছো মেরে তুলে নেয় কোলে। এ বুড়ি, কত বড় হয়ে গেছিস! নিশাত মোচড়ামুচড়ি শুরু করে। মুখটা কাদো কাদো হয়ে গেছে তার। মুখটা হারি কেন ভাইয়া, পছন্দ হয়নি? তুমি আমকে কোলে নিয়েছো কেন? নামিয়ে দাও, না হলে কিন্তু কামড়ে দেব। নিশাতের দুই গালে চটাস চটাস করে চুমু খেয়ে বলে, তুমি এই কুটুকুটু দাঁত দিয়ে কামড়ে দিলে আমিও আমার বড় বড় দাঁত দিয়ে কুটুস করে কামড়ে দেব। নিশাত এবার কেঁদে দেয়। সামির ব্যস্ত হয়ে পড়ে তার কান্না থামাতে। আরে চুপ কর বোন আমার, তুমি কাঁদলে তোমার মা বাপ সব এসে আমারে কাঁদিয়ে ছাড়বে। নাতনির কান্না দেখে বিচলিত হয়ে পড়েন ফিরোজ সাহেব। নিশাতকে তার কোল থেকে নিতে নিতে বলে, আমার নানুভাইকে কাদায়কে দেখি তাকে মেরে দেব। নিশাত কাদো কাদো গলায় বলে, ওই দুষ্টু ছেলে আমাকে কামড়ে দিবে বলেছে। সামির প্রতিবাদী কণ্ঠে বলে, এই মেয়ে, তুমি তো আমাকে আগে বলেছ আমাকে কামড়ে দেবে। ফিরোজ সাহেব আদুরে গলায় বলে, তুমি সত্যি ভাইয়াকে এই কথা বলেছ? নিশাত তার বিরুদ্ধে নালিশ শুনে মাথা নিচু করে নেয়। রাগ মিশ্রিত কণ্ঠে বলে, আমাকে কোলে নিয়েছে কেন? আমি তাই বলিছি, আবার নিলে আবার বলবো। আম্মু, ভাইয়া হয় না, তোমার এভাবে বলতে হয় না। ভাইয়া তো তোমাকে আদর করে কোলে নিয়েছে। নাজনীন রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলে। সামির ফুপিকে দেখে এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে। নাজনীন ভাইপোকে জড়িয়ে ধরে। ছোট থেকে ছেলেটাকে নিজের হাতে বড় করেছে। কতগুলো বছর সামনাসামনি দেখতে পায় না এই মুখটা। ফুপি, এতদিন পর মনে পড়ল আমাদের কথা? স্বামীরের মাথায় হাত বুলিয়ে নাজ বলে, সবসময়ই মনে পড়ে, কিন্তু আসতে পারি না। আসতে চাও না সেটাই বলো। কত মিস করি তোমাকে জানো তুমি, তোমার তো একটুও মনে পড়ে না আমার কথা। তা কল দিয়ে কে কথা বলে ঘন্টার পর ঘন্টা। তোমার মেয়েটা এত পাজি, একটু কোলে নিয়েছি কেঁদে কেটে এক করে ফেলেছে। ওখানে একা একা থাকে তো, তাই অপরিচিত কারো কোলে উঠতে চায় না। কদিন থাকলে দেখবি মিশে গেছে। এবার থেকে থেকে যাওয়ার যেতে হবে না। দেখি কি করা যায়। দেখি না, আমি আঙ্কেলকে বলবো যেন এবার না নিয়ে যায়। মাশরাফি এসেছে আজ শিকদার ভিলায়।
সাথে আছে মুনাওয়ার সাহেব ও মনিরা বেগম। সোফায় সোজাসুজি বসে আছে শিকদার বাড়ির অন্য পুরুষেরা। তাদের মধ্যে টুকিটাকি কথাবার্তা হয়। কথার এক পর্যায়ে মুনাওয়ার সাহেব আরাফাত শিকদারের উদ্দেশ্যে বলেন, ভাই, একটা আর্জি নিয়েছি আজ আপনার কাছে। আশা করি ফিরিয়ে দিবেন না। হ্যাঁ হ্যাঁ বলেন ভাই, রাখার মতো অবশ্যই রাখব। আসলে ভাই বলছিলাম যে আমরা মাশরাফির জন্য আমাদের সারাহ মামুনিকে চাইছি। মনিরা বলে। এমন এক প্রস্তাবে শিকদার বাড়ির সকলে অবাক হয়ে যায়। তারা এমন কিছু কখনো কল্পনা করেনি। আরাফাত শিকদার একটু দোনামোনা করে বলে, হঠাৎ এমন কিছু? আর সারার অবস্থা সম্পর্কে তো তোরা জানিসই মনিরা। আমরা সবই জানি জেনেই চাইছি। আজমল শিকদার এতক্ষণে মুখ খুলেন। মাশরাফি, সবার কথা বাদ, তোমার কথা বলো। মামা, আমি আব্বু আম্মুকে বলছি এই প্রস্তাবের কথা। আরাফাত শিকদার এবার নড়েচড়ে বসেন, বলেন, হুট করে তো হয় না, সারার মায়ের সাথে কথা বলি, বাড়ির সবাই সাথে কথা বলি। তারপর সারাহরও একটা মতের বিষয় আছে। তারপর না হয় জানাবো। ভাই, আশাহত করবেন না, খুব আশা নিয়ে এসেছি। এক মেয়েকে হারিয়ে আর এক মেয়ে নিতে এসেছি। কথা দেব না, তবে আমাদের অমত নেই, বাকিটা সবার সাথে আলোচনা দেখি। আরাফাত শিকদার চিন্তিত বদনে দাঁড়িয়ে আছেন সারার ঘরের সামনে। একবার ভাবছেন ভেতরে যাবেন, আবারও কি মনে করে দাঁড়িয়ে পড়ছেন। কিছু সময় এমন দোনামোনা করার পর অবশেষে সিদ্ধান্ত নেন ভেতরে যাওয়ার। পরে যা হবে দেখা যাবে, তবে তার কথাটা বলা জরুরি। সারাহ এককাত হয়ে শুয়ে ফোন দেখছিল, কারো উপস্থিতি অনুভব করে সে ঘুরে তাকায়। দেখতে পায় তার বাবা এসেছে, বাবাকে দেখে হাসি মুখে বলে, বাবা, তুমি এই সময়ে? এসো, বসো না। আরাফাত শিকদার বিছানার এক কোণে বসলেন এবং সারাহকে উঠে বসতে সহায়তা করলেন। সারাহ হেডবোর্ডে হেলান দিয়ে বসে। আরাফাত শিকদার মাথায় হাত বুলিয়ে বলে, রাতে খেয়েছো মামুনি? হ্যাঁ বাবা, খেয়েছি, ঔষধও খেয়েছি। সে জানে এর পরের প্রশ্নটা কি হতে পারে। আরাফাত শিকদার নত মুখে বসে থাকেন। বাবাকে এহেন ভঙ্গিতে বসে থাকতে দেখে সারাহ বলে, কিছু কি বলবে বাবা? বলতেই তো এসেছিলাম, কিন্তু এত কি চিন্তা করছো? যা বলতে এসেছো বলে দাও তো। কথাটা তুই কিভাবে নিবি সেটা নিয়েই ভাবছি। সারাহ ভ্রু কুটি করে তাকায় বাবার দিকে। কি এমন বলবে যার জন্য আজ বাবাকে এত ভাবতে হচ্ছে? সারাহ আরাফাত শিকদারের এক হাত তার দু হাতের মুঠোয় নিয়ে বলে, তুমি আমার বাবা, তুমি এমন কিছু বলবে বা এমন কিছু করবে না যা আমার জন্য খারাপ। আমি জানি তুমি যাই করবে আমার ভালোর কথা ভেবেই করবে, তাই নির্বিঘ্নে বলতে পারো। আরাফাত শিকদার মেয়ের কথায় খানিন হলেও স্বস্তি পান। সে অন্য হাত দ্বারা সারার হাতের উপর হাত রেখে বলে, মারে, একটা আবদার নিয়ে এসেছি তোর কাছে। কি আবদার বাবা? তুই কথা দে, ফিরিয়ে দিবি না আমাকে? আমার কথা রাখবি? সারাহ পড়েছে মহা ফ্যাসাদে, তার বাবা এমন করছে কেন? বাবা, কি হয়েছে বলো তো? এমন করছো কেন? কি বলবে বলো তো? আগে বল, আমার কথা রাখবি? আগে কথাটা তো বলো। না, আগে কথা দে। সারাহ মনে মনে খুবই বিরক্ত হয়। তবুও বাবার খুশির কথা ভেবে বলে, আচ্ছা রাখবো, এবার তো বলো। আসলে আমরা তোর জন্য মাশরাফিকে পছন্দ করেছি। মানে? মানে মাশরাফি আর তোর বিয়ের কথা ভাবছি। সারাহ ছিটকে হাত সরিয়ে নেয় বাবার হাতের মধ্যে থেকে। এসব কি বাবা? এটা তোমরা কিভাবে ভাবতে পারো? সে আমার বড় ভাইয়ের মতো। তাতে কি আপন ভাই তো না? তুমি বুঝতে পারছো না, রামিম ভাই আর তাকে কখনো আলাদা চোখে দেখিনি। আর তাছাড়া আমার অবস্থা তোমাদের অজানা নয়। এরপরেও কিভাবে এসব? আমি তোমার এই কথাটা রাখতে পারছি না, আমাকে ক্ষমা করো। তুই আমাকে কথা দিয়েছিলি। তুমি কথা আদায় করে নিয়েছ। আর এসব বলতে আম্মু তোমাকে এখানে পাঠিয়েছে, তাই না? কোথায় আছে? বাইরে দাঁড়িয়ে নিশ্চয়ই। আম্মু আম্মু। শান্ত হ মা, আমি এসেছি নিজে থেকে। একদম মিথ্যা বলো না বাবা, আমি জানি এসব তুমি নিজে থেকে কখনোই করবে না। আম্মুকে ডাকো। দরজার বাইরে দাঁড়ানো সায়রা বেগম সবটাই শুনছে। তার পাশেই মিথিলা দাঁড়িয়ে চোখের ইশারায় তাকে ভেতরে যেতে বলে। সায়রাও তার কথা মতো ঘরে প্রবেশ করে। সায়রাকে দেখে সারাহ আরও ক্ষেপে যায় বলে, কি করে তোমরা এমন একটা কথা ভাবতে পারো? তোমাদের জন্য ভাই বোনের সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। তুমি শান্ত হও সারাহ, আমাকে বলতে দাও। কি বলবে তুমি? কি বলার আছে তোমার? আপুর মতো আমাকেও এখন আর দেখতে পারছো না, তাই না? বড় মেয়েকে ঝুলিয়ে দিয়েছো বাচ্চা সমেত দ্বিগুণ বয়সী চাচাতো ভাইয়ের সাথে। সমস্যা ছিল কি ওর বাচ্চা হবে না তাই? এখন যেই দেখছো আমারও একটা খুঁতো তৈরি হয়েছে, অমনি আমাকেও বিদায় করতে উঠে পড়ে লেগেছো। ঝুলিয়ে দিতে চাইছো ফুপাতো ভাইয়ের গলায়। আর এই সব বলার জন্য বাবাকে পাঠিয়েছো।
আরাফাত সাহেব আর সহ্য করতে পারেন না এসব কথা মলিন মুখে সে মেয়ের মাঝখান থেকে উঠে চলে যায়, বাইরে চলে যায়। মলিন চোখ দুটো সাথে চোখাচোখি হয়ে যায় মিথিলার। আরাফাত সাহেব দ্রুত স্থান ত্যাগ করেন। সারাহ, তুই ভুল বুঝছিস আমাকে। কোনো ভুল বুঝছি না আমি। মাশরাফি আর ওর পরিবার নিজ থেকে এই প্রস্তাব দিয়েছে। সারাহ যায়, পরাণ অবাক হয়। খানিক স্তব্ধ হয়ে যায়। মায়ের কথা তার বিশ্বাস হয় না। সিরাতকে বিয়ে দেওয়ার জন্য যে জোরজবরদস্তি করেছে। সিরাত বাধ্য মেয়ে তাই মেনে নিয়েছে, সে তো তার মতো অত ভালে নয়। সে কোনো মতেই মানতে পারে না এই সম্পর্কের কথা। মিথ্যা বলছো তুমি। কেন তারা এমন একটা প্রস্তাব রাখবে? আর মাশরাফি ভাই আমাকে মাহিরার মতোই বোনের চোখে দেখে এসেছে। তার উপর একজন সুস্থ সবল পুরুষ নিশ্চয়ই আমার মতো পঙ্গু মেয়েকে স্ত্রী হিসেবে চাইবে না। আর না কোনো বাবা মা তার ছেলের জন্য পঙ্গু বউ চাইবে। তোমার এসব চাল আমি ভালো করেই বুঝি। নিশ্চয়ই তোমরা তাদের উল্টো পাল্টা কিছু বুঝিয়ে এই বিয়েতে রাজি করিয়েছ। এই কদিনেই বোঝা হয়ে গেছি। তাই বোঝা হালকা করতে অন্যরে ঘাড়ে গছিয়ে দিতে চাইছ। সায়রা প্রাণপ্রিয় মেয়ের মুখে এ ধরনের অপবাদ সইতে পারে না। আল্লাহর দোহাই লাগি, চুপ কর। তাদের চিৎকার চেঁচামেচি শুনে রুমে এসে হাজির হয় মিথিলা। সারাহকে দুই হাতে ধরে বলে, চুপ করো সারাহ, কি সব বলছো তুমি? মা হয় তোমার। সারাহ অশ্রুসিক্ত নয়নে মিথিলার দিকে তাকিয়ে বলে, দেখো না ভাবি, আম্মু আব্বু কি সব বলছে। মাশরাফি ভাই আর আমি, এটা কখনো সম্ভব? মিথিলা সারার মাথায় হাত বুলিয়ে বলে, আম্মু কিছু মিথ্যা বলছে না। বিকালে মাশরাফি ভাই আর ফুপা ফুপি এসেছিলেন, তারাই এ প্রস্তাব রেখেছে। ফুপি মাহিরাকে হারিয়ে তোমাকে চাইছে। অনেক রিকোয়েস্ট করেছে আব্বু আর বড় চাচার কাছে। এই জন্যই তারা এসেছে তোমার কাছে। সারাহ কাতর কণ্ঠে মিথিলার দিকে তাকিয়ে বলে, এটা কি সত্যি ভাবি? মিথিলা তার দিকে তাকিয়ে উপর নিচ মাথা নাড়ে। বলে, আমাদের কথা বিশ্বাস না হলে তুমি মাশরাফি ভাই বা ফুপিকে কল করে দেখো। সবচেয়ে ভালো হয় তুমি মাশরাফি ভাইয়ের সাথে কথা বলো। সায়রা বেগম কাতর কণ্ঠে চেয়ে থাকে তাদের দিকে, নিঃশব্দে ঘর থেকে চলে যায়। যে মেয়ের জন্য বড় মেয়ের সাথে এত দূরত্ব, যে মেয়েকে নিজের চেয়েও বেশি ভালোবেসে এসেছে, সেই মেয়ে আজ তার সাথে এভাবে কথা বলেছে, তাকে মিথ্যাবাদী পর্যন্ত বলেছে। সারাহ তার মাথাটা মিথিলার বুকে এলিয়ে দেয়। মিথিলা সযত্নে তাকে আগলে নেয়। তোমাদের কাছে কি খুব বেশি বোঝা হয়ে গেছি আমি? কেউ তোমাকে বোঝা ভাবছে না। তারা চেয়েছে বলেই এ কথা এতদূর পর্যন্ত এসেছে। যদি তুমি চাও তবেই কথা এগোবে, আর না হলে এখানেই শেষ। তবুও বলবো, একবার অন্তত মাশরাফি ভাইয়ের সাথে কথা বলে দেখো, বাকিটা তোমার উপর নির্ভর করছে। এখন বিশ্রাম করো, এত উত্তেজিত হওয়ার দরকার নেই। কেউ তোমাকে জোর করবে না। সারাহকে কোনো মতে শান্ত করে। সারাহকে ঠিকঠাক করে শুইয়ে দিয়ে চলে যায় মিথিলা যাওয়ার পূর্বে বলে, হয়তো বিষয়টা মেনে নেওয়া তোমার জন্য কঠিন, তবুও বলবো, মাশরাফি ভাই ভালো ছেলে। তুমি খুঁজেও তার মতো একটা ছেলে পাবে না। যথেষ্ট বুঝদার, দায়িত্বশীল একটা ছেলে। তুমি বুদ্ধিমতী মেয়ে, আশা করি যে সিদ্ধান্ত নিবে ভেবেচিন্তে নিবে। সারাহ তার কথার কোনো জবাব দেয় না। তার দৃষ্টি সিলিংয়ের দিকে নিবন্ধ। মিথিলাও আর তার জবাবের আশা না করে বেরিয়ে যায়। কাল নাহিলের গণিত পরীক্ষা। রওনাফ নাহিলকে বসিয়ে অঙ্ক করাচ্ছে। সিরাত রান্নাঘরে রাতের খাবার গরম করছে। একে একে খাবার এনে টেবিলে রেখে সাজায়। কাজ শেষে পা বাড়ায় নাহিলের ঘরের দিকে। গিয়ে দেখে টেবিলের দুপাশের চেয়ারে বাপ ছেলে দুজন বসে অঙ্ক করছে। একজন করছে, অন্যজন করাচ্ছে। ঘরের ভেতরে গিয়ে নাহিলের উদ্দেশ্যে বলে, আব্বু আর কত সময় লাগবে? ময়ের গলা পেয়ে নাহিল খাতা থেকে মনোযোগ সরিয়ে তার মুখের দিকে তাকায় বলে, মা এখনো অনেক কিছু বাকি আছে। রাত তো 10টা বেজে গেছে, খেয়ে তারপর বাকিটা করে নিও। নাহিল বাবার মুখের দিকে তাকায়, যার সম্পূর্ণ মনোযোগ বইয়ের পাতায়। সিরাত জানে যতটা মনোযোগী দেখাচ্ছে, তার সিকিভাগ মনোযোগও তার বইয়ে নেই, কেবল সিরাতকে এড়িয়ে যেতেই এই চেষ্টা। রওনাফ বইয়ে মুখ গুজে রেখেই ছেলের মনোভাব বুঝতে পারে, সেভাবে থেকেই বলে, যাও খেয়ে এসো, বাকিটা খাওয়ার পরে করবে না হয়। সিরাত নাহিলকে কিছু ইশারা করে। নাহিল বাবার উদ্দেশ্যে বলে, তুমি খাবে না? পরে খেয়ে নেব, তুমি মায়ের সাথে গিয়ে খেয়ে আসো। সিরাত নাহিলকে নিয়ে যেতে যেতে বলে, টেবিলে সবার খাবার বেড়ে রেখে এসেছি, দ্রুত না খেলে ঠান্ডা হয়ে যাবে। তারা যেতেই রওনাফ মাথা তোলে, একটা দীর্ঘশ্বাস ছাড়ে দরজার দিকে তাকিয়ে। কতগুলো দিন তারা ভালোভাবে কথা বলে না। সে জানে খাওয়ার কথাটা কেবল নাহিলের উদ্দেশ্যেই ছিল না। কিন্তু সে চেয়েছিল অধিকার দেখিয়ে আগের মতো তাকেও বলুক। কিন্তু হাই, সেদিনের পর থেকে মেয়েটা তার ক্ষেত্রে যে উদাসীন আচরণ করছে, তা তাকে ক্ষণে ক্ষণে ভেঙে দিচ্ছে।
তার আচরণ, তার কথায় মেয়েটা কষ্ট পেয়েছে সে বুঝতে পারে, তবে সে নিরুপায়। সেদিনের পর মেয়েটার চোখে চোখ মেলাতে পারে না। ফুটবল শরীরটা টেনে নিয়ে যায় ডাইনিংয়ে, দেখে সিরাত নিজ হাতে নাহিলকে খাবার মেখে খাওয়াচ্ছে। চোখের সামনে ভেসে ওঠে আগের দিনগুলোর স্মৃতি। ওই একই জায়গায় বসে তিনজন এক প্লেটে কত খাবার খেয়েছে। সিরাত নিজ হাতে মেখে খাইয়েছে তাকে এবং তার ছেলেকে। দৃষ্টি সরিয়ে তাদের থেকে দূরত্ব বজায় রেখে একটা চেয়ার টেনে বসে সিরাত খাবার প্লেট এগিয়ে দেয় তার দিকে। খেতে খেতে বলে, বাসা থেকে কল দিয়েছিল আজ বিকালে, ফুপিরা এসেছিল সারাহ আর মাশরাফির বিয়ের প্রস্তাব নিয়ে। সিরাত তার কথায় চমকে যায়। বলে, মানে এটা কিভাবে হয়? মাশরাফি ভাই জানে? মাশরাফিও ছিলে তাদের সাথে? ছোট কাকা বলল প্রস্তাবটা মাশরাফির থেকেই এসেছে। আব্বু কি বলছে? তারা এখনো কিছু বলেনি। বলেছে যে সারার কাছ থেকে মতামত নিয়েই সামনে আগানোর কথা ভাববে। ওহ। এরপর বেশ কিছু সময় চলে তাদের মাঝে নীরবতা। নীরবতা ভেঙে সিরাত বলে, নাহিলের পরীক্ষা শেষ হলে রাজশাহী যাব। তার কথায় রওনাফ তড়িৎ বেগে তার দিকে চোখ তুলে তাকায়। হৃদয় খামচে ধরে, তার মনে একটাই কথা বাজছে, তবে কি শেষ রক্ষাটা হবে না? নিজেকে সামলে সিরাতের উদ্দেশ্যে বলে, কেন? তার গলাটা একটু কাঁপল বোধ হয়। চৈতির বিয়ে ঠিক হয়েছে, দাওয়াত করেছে, তাই যাব। কতদিন থাকবে? ওর বিয়ে তো ঘরোয়া ভাবেই হবে, তাই বিয়েতে 2 দিন আর বাড়িতে থাকবো কয়েকদিন। আচ্ছা যেও। বিয়ের জন্য তো শপিং করতে হবে, সেটা রাজশাহীতে গিয়ে করে নেব। আচ্ছা। এর বাইরে আর কোনো কথা হয় না তাদের মধ্যে। খাওয়া শেষ করে যে যার কাজে চলে যায়। রাত প্রায় 1টার কাছাকাছি সারা অস্থির ভঙ্গিতে নড়াচড়া করছে। কিছুতেই স্থির হতে পারছে না। তার বুঝে আসছে না মাশরাফি ভাই কেন এমন একটা প্রস্তাব দিতে পারে। তাদের জানা মতে মাশরাফি ভাইয়ের গার্লফ্রেন্ড ছিল। তাকে রেখে কেন হঠাৎ এমন কিছু? আর ভাবতে পারে না। বিছানা হাতড়ে ফোনটা তুলে নিয়ে কল লাগায় নির্দিষ্ট নাম্বারে। কিছু সময় রিং বাজতেই রিসিভ হয় ফোন। ওপাশ থেকে ঘুম ঘুম কণ্ঠস্বরে ভেসে আসে, কে? মাশরাফি ভাই। হুম বল, এত রাতে কেন? সরি, আসলে একটা জিনিস জানার জন্য কল দিয়েছিলাম। কথায় কথায় মাশরাফির ঘুম ছুটে গিয়েছে, কম্বলটা ভালো করে জড়িয়ে বলে, বল কি বলবি? আপনি কি ফুপা ফুপির সাথে এসে বিয়ের? অস্বস্তি জড়ানো কণ্ঠে বলে মাশরাফি স্বাভাবিকভাবেই উত্তর দেয়, হুম বলেছি বিয়ের কথা। এখন তুই রাজি থাকলে হবে, না হলে না। কিন্তু কিভাবে? আমরা তো ভাই বোন, তাছাড়া আপনার তো গার্লফ্রেন্ড আছে। প্রথমত আমরা আপন ভাই বোন না, অহরহর এমন ফুপাতো চাচাতো মামাতো ভাই বোন বিয়ে হচ্ছে, এটা অস্বাভাবিক কিছু না। দ্বিতীয়ত ওটা গার্লফ্রেন্ড না, ক্লোজ ফ্রেন্ড। তোরা অল্প বয়সে বেশিই পেকেছিলি, তাই উল্টো পাল্টা ভেবে নিয়েছিস। আপনিও তো কখনো বলেননি। আমি কেন বলতে যাব? ভাবনা তোদের ভুল ছিল, আমি কেন সেই ভুল ভাঙতে যাব? আর ওর বিয়ে হয়ে গেছে। এখন বল বিয়ে করতে সমস্যা কোথায়? দেখুন, আমি আপনাকে ভাই ছাড়া অন্য কিছু ভাবিনি কখনো। আর দ্বিতীয়, আমার অবস্থা সম্পর্কে আপনি তো জানেন। আগে ভাবিসনি, এখন ভাব। আর আজ না হোক কাল কাউকে না কাউকে তো বিয়ে করবি, সেই একজনটা আমি হলে সমস্যা কি? মাশরাফির কথায় সারাহ মুখে তাচ্ছিল্যের হাসি ফোটে। বলে, কোনো পুরুষই চইবে না এমন পঙ্গু কাউকে নিজের অর্ধাঙ্গিনী করতে। কেউ না চাইলেও আমি তো চাইছি। আমার কোনো আপত্তি নেই তোকে নিয়ে। করুণা করছেন? নিজের অপরাধের বোঝা হালকা করতে চাইছেন? মাশরাফির কথারা গলায় আটকে যায়। সারাহ আবার বলে, আমি আপনাকে কোনো দোষারোপ করছি না। শুধু শুধু নিজেকে দোষী ভাবছেন। মাশরাফি সারাহ কোনো কথা বলে না। দুজনের মাঝেই নীরবতা চলে। মাশরাফি নীরবতা ভেঙে বলে, সারাহ। হুম। তোর কাছ থেকে একটা জিনিস চাইব, দিবি? কি চান? মাশরাফি কিছু সময় চুপ থেকে বলে, তোর কাছ থেকে তোকে চাই। দিবি? কেন চাইছেন? ধরে নিয়ে একটু শান্তির জন্য। এতে আমার কি লাভ? সার্বক্ষণিক পাশে থাকার মতো একটা মানুষ। যে পাশে থাকলে তোর আর কাউকে প্রয়োজন হবে না। আর কারো সাহায্যের দরকার হবে না। যদি কখনো বোঝা মনে হয়, যদি কখনো মনে হয় আপনি ঠকে গিয়েছেন, আপনার এই সিদ্ধান্তটা ভুল ছিল, কখনো মনে হবে না। আপনি নিশ্চিত? 100% নিশ্চিত। আজ সিরাত রাজশাহী চলে যাবে। এবার তার সাথে নাহিলও যাবে। ওদেরকে নিয়ে যেতে এসেছে ইশতিয়াক, কাজের সূত্রে এদিকে আসা, সেখান থেকেই ওদের নিয়ে যাবে। সিরাত সকাল থেকে ঘরের বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত, যেমন রওনাফের জন্য কয়েক দিনের খাবার রান্না করে রেখে গেছে, কয়েক ধরনের মাছ ও সবজি কেটে মশলা বেটে রেখে যাচ্ছে, যাতে তার না থাকাকালীন সময় রওনাফের বাড়তি ঝামেলা পোহাতে না হয়।
কাপড় গুছিয়ে ইস্ত্রি করে রেখে গেছে। সোফায় বসে রওনাফ থেকে থেকে দেখে যাচ্ছে তার বউয়ের কার্যকলাপ। মাথায় চলছে ভিন্ন কিছু, ভেবে চলছে এই মেয়ের যত্নআত্তি সবকিছুর বেলায় ঠিক শুধু তার সাথে কথা বলতে আসলে এমন ভাবভঙ্গি করে মুখের যেন দূরসম্পর্কের প্রতিবেশী। একটু হেসে কথা বললে দাঁত ক্ষয়ে পড়ে যাবে। সেদিন বড়মুখ করে সময় দেওয়া, দূরত্ব রাখার কথা বললেও এখন এসবে সে চরম বিরক্ত। বিয়ে করেছে কি এসব নখরা দেখতে? সে চরম বউ ভক্ত মানুষ। সেই বউই কিনা তাকে পাত্তা দিচ্ছে না এখন। বাচ্চা কাচ্চা বিয়ে করার ফল সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। নিজেকে দুনিয়ার সবচেয়ে বড় অভাগা মনে হয়। মানুষ একসাথে 2-3 বউ পালে, আর তার বেলায় আল্লাহ দিয়েছে 2টা বউ, চেহারা সুরত মাশাল্লাহ। আচার আচরণ ভাষায় প্রকাশ করার মতো না। দেওয়ালে নিজেই নিজের কপাল ঠুকতে মনে চাচ্ছে তার। বুড়ো বয়সে এসে কি এখন এসে হাত পা ধরে বউয়ের মান ভাঙাবে? অবশ্য যেন তেন বিষয় হলে মানিয়ে নিত, কিন্তু যা চাইছে তা তো তার পক্ষে দেওয়া অসম্ভব। বাবা ও বাবা! ছেলের ডাকে হুঁশ ফেরে বিরক্তিকর মুখ নিয়ে ছেলের দিকে তাকায় বলে, কি হয়েছে, চিল্লাচ্ছ কেন? চিল্লাবো না, তা কতগুলো ডাক দিয়েছি তোমার তো খেয়ালই নেই। কি এত ভাবছ শুনি? রওনাফ ছেলেকে টেনে এনে কোলের উপর বসিয়ে বলে, ভাবছি তো অনেক কিছু, কোনটা রেখে কোনটা বলি তোমায় বলো। নাহিল অবুঝ নেত্রে বাবার চেহারার দিকে তাকায়। বাবার কথা তার মাথার উপর দিয়ে গিয়েছে। মানে কি? একটা কথা সবসময় মনে রাখবে, বিয়ে করলে সবসময় নিজের থেকে কম সুন্দর মেয়েকেই বিয়ে করবে। না হলে তোমার বাবার মতো পস্তাতে হবে। কথাগুলো সে জোরেই বলছে, যা রান্নাঘর পর্যন্ত শোনা যায়। বাবার মুখে এমন কথা শুনে খানিক লজ্জা পায় নাহিল। এর পূর্বে বাবা তাকে এ ধরনের কথা কখনো বলেনি। আজ হঠাৎ এমন কথায় লজ্জার পাশাপাশি কৌতূহলীও হলো। এমন কথা বলার কারণ খুঁজতে বলে। কেন বাবা? সুন্দর বউ মানে ভয়ঙ্কর। নাহিল চিন্তিত বদনে মায়ের দিকে একবার বাবার মুখের দিকে তাকায় বলে, বাবা মাও তো সুন্দর, তাহলে কি মাও ভয়ঙ্কর? রওনাফ উপর নিচ মাথা নেড়ে সাই জানায় বলে, অবশ্যই। কিন্তু কেন ভয়ঙ্কর? মা তো কত ভালো, কত খেয়াল রাখে আমার, কত সুন্দর মিষ্টি করে কথা বলে আমার সাথে। রওনাফ উদাস ভঙ্গিতে অন্যদিকে ফিরে বলে, তোমাকেই চোখে পড়ে শুধু তার, আমাকে তো বাসার আসবাবপত্র ছাড়া কিছু ভাবে বলে মনে হয় না। তুমি আসবাবপত্র? তাছাড়া কি সোফার এক্সটেনশন ভার্সন? সেটা আবার কি? সেটা তোমার বুঝে কাজ নেই, শুধু যতটুকু বলেছি ততটুকুই মাথায় রেখো। নাহিল এত সময় পর কিছু আন্দাজ করে বিজ্ঞের ন্যায় প্রশ্ন করে, বাবা মা কি তোমার উপর রেগে আছে? রওনাফ দীর্ঘশ্বাস ছেড়ে বলে, Raganaya Baba. Tahal. Tamara Marakesa Lada. কেন? কারণ কি সব শিখাচ্ছেন ওকে? জোরে সোরে হুঙ্কার ছাড়ে সিরাত। রওনাফ ও নাহিল দুজনেই হকচকিয়ে যায়, সামনে তাকাতেই চোখে পড়ে চোখ মুখ শক্ত করে দাঁড়ানো সিরাতকে। সে অনেকক্ষণ ধরে রান্নাঘরে বসে বাপ ছেলের এসব আজাইরা আলাপ শুনে যাচ্ছে আর অবাক হচ্ছে। রওনাফ যেমন ধাঁচের মানুষ, তাতে নিজের ছেলের সাথে এ ধরনের কথা বলাটা তার অস্বাভাবিক লাগছে, পাশাপাশি বিরক্তিকর। বোধবুদ্ধি সব লোক পেয়েছে নাকি লোকটার? কি শিখাচ্ছি? মানে এসব কি ধরনের কথা? ও একটা বাচ্চা, ওর সামনে এসব বলছেন কেন? এখন থেকেই শিখিয়ে রাখছি যাতে ভবিষ্যতে সমস্যা না হয়। মাথা গেছে আপনার? নাহিল একবার মা তো একবার বাবাকে দেখছে। তার চোখে প্রখর কৌতূহল। ছেলের এমন কৌতূহল দেখে সিরাত এবার নজর দেয় তার দিকে বলে, আব্বু তুমি তোমার ঘরে যাও। দেখ সব ঠিকঠাক নেওয়া হয়েছে কিনা। নাহিল বাবার দিকে তাকায়, রওনাফ চোখের ইশারায় সম্মতি দিলে সে সেখান থেকে চলে যায়। এবার সিরাত বলে, সমস্যা কি আপনার? কি সমস্যা? একগুঁয়ে উত্তর। মানে বুদ্ধি কি হাঁটুতে গিয়ে ঠেকেছে? মানে আমার বুঝে আসে না মানুষের বুদ্ধি কতখানি লোক পেলে ছেলের কাছে বউয়ের নামে সমালোচনা করে। আবার বলে সুন্দর মেয়ে বিয়ে না করতে। তারা স্বামীকে আসবাবপত্র মনে করে। আর কি পাত্তা দেয় না। তো ভুল কি কিছু বলছি? না, ভুল বলবেন কেন, আপনি তো সবসময়ই ঠিক বলেন। আর কি আমাকে বিয়ে করে পস্তাচ্ছেন? রওনাফ তার কথায় কোনো পাত্তা না দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। ভাবখানা এমন সে শোনেইনি তার কথা। সিরাত তার এহেন আচরণে যায় পরাণ বিরক্ত হয়। আপনার 7 পুরুষের কপাল যে আমার বাপ আপনাকে মেয়ে দিয়েছে। আপনার মতো বুড়োর সাথে বুড়িই মানায়। প্রাপের থেকে বেশি কিছু পেয়ে গেলে মানুষ তার কদর করে না। এই একদম বুড়ো বলবা না আমাকে মেয়ে দেওয়ার জন্য কত বাপ বসে আছে জানো, তোমার কপাল ভালো যে এত এত মেয়ের মাঝে তুমি আমাকে পেয়েছো, তোমার তো সকাল বিকাল শুকরিয়া আদায় করা উচিত। কিন্তু তুমি তো পাত্তাই দিচ্ছ না। আমার পাত্তা দেওয়া না দেওয়ায় কিছু আসে যায় আপনার? আমার তো মনে হয় না কিছু আসে যায়।
দিব্যি শান্তিতে আছেন আপনি। যত জ্বালায় তো আমি আছি এমন একটা জায়গায় এসে আটকে গেছি যে না পারছি গিলতে না পারছি ফেলতে। কি সব বলছো? আমাকে দেখে মনে হচ্ছে শান্তিতে আছি? নেই শান্তিতে, কানের কাছে ঘ্যান ঘ্যান শুনতে হচ্ছে না। আর রাজশাহী গেলে তো আরো শান্তিতে থাকবেন। তখন চোখের সামনেও দেখতে হবে না। একটু বেশি বলছো না? আমি কথাগুলো মজা করেই বলেছি, তুমি কেন সেগুলাকে ধরে সিরিয়াস হচ্ছ? শান্তি কোথায় দেখছো? আমার শান্তি কেড়ে নিয়ে বলছো খুব শান্তি পাচ্ছি। সিরাত তার কথার কোনো জবাব দেয় না। রওনাফ সোফা থেকে উঠে তার দিকে দুপা এগিয়ে মুখোমুখি ঝুঁকে যায়। সিরাত একটু হাঁসফাঁস করে ওঠে। নজর এদিক সেদিকে ঘুরায়। রওনাফ তা দেখে হেসে বলে, ভয় নেই, ছুঁয়ে দেব না। শুধু একবার চোখে চোখ রাখো। একবার পরে দেখো সেই চোখের ভাষা তোমার এই দূরত্ব কতখানি পোড়ায় আমাকে। শুনতে ছেলেমানুষি লাগলেও এটাই সত্যি, তোমার বুক ছাড়া ঘুমাতেও আজকাল খুব কষ্ট হয়। এত কাছে থেকেও একটু পাশে বসতে পারি না, ছুঁয়ে দেখতে পারি না, ভালো করে কথা পর্যন্ত বলতে পারি না। এই যন্ত্রণা তুমি বোঝো? সিরাত এবার আর এক ধাপ সামনে এগিয়ে রওনাফের চোখে চোখ রেখে বলে, একটা মেয়ের জীবনে আসা প্রথম পুরুষ তার স্বামী যে কিনা তাকে ভালোবাসে না, কেবল নিজের স্বস্তি ও সুখ মনে করে। দিনের পর দিন ভালোবাসা ছাড়া স্পর্শগুলো গায়ে মাখা কতটা যন্ত্রণার এটা আপনি বোঝেন? ভালোবাসা নামক স্বীকৃতটাই কি সব? এই যে তোমাকে এত যত্নে রাখি, এত আদরে রাখি, এরপরেও কি ভালোবাসি ভালোবাসি মুখে বলতে হবে? হয়তো আপনার মনে হবে আমি তো সব জেনেই বিয়েটা করেছি, তাহলে এখন কেন এমন করছি? আমারা মানুষেরা অনেক লোভী, যত পাই আরো চাই। আমার অবস্থাও তেমন। আমি সব পেয়েছি, যেটা পাইনি ওটাই এখন পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছি। সবটাই বোকামি, অল্প বয়সের পাগলামি। কিন্তু একটা কথা কি জানেন, নারী তার জীবনে আসা প্রথম পুরুষের থেকে অনেক বেশি এক্সপেকটেশন রাখে। সেটাই হয়েছে আমার সাথে, আমি আমার সাধ্যের বাইরে আশা করে ফেলছি। ব্যাপার না, সময়ের সাথে সাথে সেটা ঠিক হয়ে যাবে। আর সেই সময়টুকুই চেয়েছি আপনার কাছে। রওনাফের দৃষ্টিতে কাতরতা ধরা দিচ্ছে। কি করে বোঝায় তাকে? সেও তো ভালোবাসতে চায়। এমন আদুরে একটা মেয়েকে ভালো না বেসে থাকা যায়? এতদিনে সে উপলব্ধি করতে পেরেছে তার মনে সিরাতের জন্য তৈরি অনুভূতিগুলো কেবল সুখ স্বস্তি না, সবকিছুর ঊর্ধ্বে সে দ্বিতীয়বার কারো মায় পড়েছে, কাউকে ভালোবাসতে শুরু করেছে। কিন্তু স্বীকৃতি দিয়ে ভয় পাচ্ছে। হারিয়ে ফেলার ভয় পাচ্ছে। পাখি। কতগুলো দিন পর এই ডাক শুনছে সিরাত। এই লোকের এসব আদুরে সম্বোধন শুনে সে প্রতিবারই গলে যায়। রওনাফও কতগুলো দিন পর এই নামে ডাকতে পেরেছে। আবেশিত কণ্ঠে সাড়া দেয়। হুম, আমার পাখি। বলেন, নমনীয় সুরে জবাব দেয়। আগের মতো হয়ে জানা। আবার আদরে মুড়ে রাখো না। তোর থেকে এই দূরত্বে আমার দমবন্ধ হয়ে আসছে। কিছুদিন সময় দিন, ঠিক হয়ে যাবে সব। আর পারছি না তোমার এই অবহেলা নিতে। কই অবহেলা করছি? আপনার জন্য রান্না করছি, খাবার বেড়ে খাওয়াচ্ছি, কাপড় এগিয়ে দিচ্ছি, আপনার সব কাজই তো সময় মতো গুরুত্বের সাথেই করছি। আমার কোনো কাজ করতেই আমি কখনো তোমাকে বাধ্য করিনি। শুধু তোমার থেকে একটু সময় চেয়েছি, তোমার হাসি মুখটা চেয়েছি, তোমার আদর, তোমার বুকে মাথা রেখে সারা দিনের ক্লান্তি দূর করতে চেয়েছি। এগুলোর কিছুই পাচ্ছি না। আমার আর কিছু চাই না, শুধু আমার আগের পাখিকে দিয়ে দে, আর কখনো কিছু চাইব না। সিরাত পলকহীন দৃষ্টিতে তার দিকে চেয়ে থাকে। কি সরল স্বীকারোক্তি! একটু কি টলাতে পেরেছে সিরাতের মন? কে জানে। সিরাতের থেকে কোনো জবাব না পেয়ে পুনরায় বলে, তুমি আমার সব। আমার সকাল, আমার রাত, সব। তোমার এই দূরত্ব আমাকে শেষ করে দিচ্ছে, আমি আর পারতেছি না তোমাকে ছাড়া থাকতে। শেষ হয়ে যাচ্ছি আমি। তুমি সবই জানো, আমার অতীত বর্তমান সব। ভয়ানক ওই অতীত আমাকে শেষ করে দিয়েছে। ভালোবাসায় ভীতি ধরিয়ে দিয়েছে। মনে হয় আমি কাউকে ভালোবাসলেই সে হারিয়ে যাবে আমার থেকে, তাই আমি সেই স্বীকৃতি তোমাকে দিতে চাই না, কখনো না। আমি হারাতে পারবো না তোমাকে। তুমি হারিয়ে গেলে আমি ধ্বংস হয়ে যাব। তার চোখে অশ্রুরা এসে জমা হয়েছে। সিরাত সে চোখে চোখ রেখে চুপ করে দাঁড়িয়ে আছে। একটু হলেও বোঝে সে প্রিয় পুরুষের মনের কথা। সিরাত এগিয়ে যায়, হাত বাড়িয়ে দেয় রওনাফের দিকে। রওনাফ ছলছল চোখে দেখে। সিরাত আবারও চোখের ইশারা করে। রওনাফ এবার ধীর পায়ে এগিয়ে এসে সিরাতের সামনে দাঁড়ায়। সিরাত চোখের ইশারায় কিছু বোঝায়। রওনাফ ধীর গতিতে সিরাতের কাঁধে মাথা গুজে দেয়। সিরাতের দুহাত বলিষ্ঠ পুরুষের পৃষ্ঠদেশে জায়গা করে নেয়। রওনাফও এবার হাত তুলে তার পিঠে জড়িয়ে নেয়। হু হু করে কেঁদে ওঠে ৩৩ বছরের পুরুষটা। সিরাত এক হাত তুলে মাথায় হাত বুলিয়ে দেয়। সিরাত তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, চুপ, নাহিল চলে আসবে তো এক্ষুনি। ভালোবাসি আমার জান। কিভাবে কখন এ অনুভূতি তৈরি হয়েছে জানি না, তবে আমার তোমাকে ছাড়া চলবে না।
সিরাত বোধহয় ভুল কিছু শুনল। কি বললেন? ভালোবাসি। সিরাতের চোখ ছলছল করে ওঠে। আবার বলেন, ভালোবাসি কলিজা। আবার ভাঙা কণ্ঠে বলে, অনেক অনেক ভালোবাসি। সিরাতের হাতের জোর বাড়ে। সে এক হাতে রওনাফের পিঠ ও মাথার চুল শক্ত করে আঁকড়ে ধরে বাচ্চাদের মতো হু হু করে কেঁদে ফেলে। রওনাফকে ছেড়ে তার মুখটা দুই হাতে উঁচু করে ধরে সামনে এনে চোখে চোখ রেখে বলে, শেষ আর একবার বলবেন? রওনাফের ঠোঁটে হাসির রেখা ফুটে ওঠে। ভালো বাসি আমার পৃথিবী। সিরাত তার মুখের উপর ঝাঁপিয়ে পড়ে টুকরো টুকরো চুমুতে ভরিয়ে তোলে প্রিয় পুরুষটার মুখ। রওনাফ হাসি মুখে প্রশান্ত মনে গ্রহণ করে প্রিয় নারীর ভালোবাসার স্পর্শগুলো। থামো এবার, সখানিক তো হয়ে গেছে। এবার তো অন্য কিছু ইচ্ছে করবে। রওনাফের কথায় সিরাতের হুঁশ ফেরে। দুগালে লাল আভা ফুটে ওঠে। মাথা নিচু করে নেয় রওনাফ, তার মুখটা উঁচু করে ধরে বলে, কখনো ছেড়ে যেও না। জীবনের শেষ সময় পর্যন্ত তোমাকে পাশে চাই। শেষ নিঃশ্বাসটা আমি তোমার কোলে মাথা রেখেই ফেলতে চাই। সিরাতও তার দুগালে হাত রেখে বলে, কখনো ছাড়ব না। আপনি আমার, শুধুমাত্র আমার। আপনার উপর আমি ছাড়া আর কারো অধিকার নেই। যদি কোনো দিন আপনার আগের বউ এসেও চায় আপনাকে, আমি কিন্তু দেব না। সিরাতের এমন বাচ্চা সুলভ কথা শুনে হেসে ফেলে রওনাফ। ঠোঁটে ঠোঁট ছুঁয়ে বলে, ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে সোনা। তারপরেও যদি চলে আর বলে, রওনাফ আমার ভুল হয়ে গেছে, তুমি ওকে ছেড়ে আবার আমার কাছে চলে আসো। তখন যদি চলে যান, যতই হোক সে তো আপনার প্রথম ভালোবাসা। তার উপর আপনার বাচ্চার মা। রওনাফ বউয়ের কথায় অবাক না হয়ে পারে না। কথা কোন দিক থেকে কোন দিকে নিয়ে যাচ্ছে এই মেয়ে। আবার একটা ঝামেলা না লাগালেই হয়। কিসব বলছো, মাথা ঠিক আছে? ঠিকই বলছি, আপনাকে বিশ্বাস নেই। যাই হোক, আমি কিন্তু দেব না। আচ্ছা, দিতে হবে না কাউকে। আঁচলের তলায় বেঁধে রেখে দিও। ঠিক আছে এবার। রওনাফ দু হাতে আঁকড়ে ধরে বুকের মাঝে। সিরাতও প্রাণ পুরুষের বুকে মুখ গুজে পড়ে রয়। রওনাফ সিলিংয়ের দিকপ চেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে ভাবে, কতগুলো দিন পর এই ছোট্ট দেহটাকে বুকের মাঝে পেয়েছে। অশান্ত হৃদয়টা আজ শান্ত হয়েছে। দুপুরে ইশতিয়াক আসে তাদের নিতে। বিকালে তারা রওনা করবে। দুপুরের খাওয়া দাওয়ার পর ইশতিয়াক তারা দিচ্ছে সমানে। সিরাত নাহিলকে তৈরি করে দিয়ে এখন ঘরে এসেছে নিজে তৈরি হতে। কাবার্ড থেকে পোশাক বের করে পিছন ঘুরতেই দেখে রওনাফকে, যে তার পিছন পিছনই ঘুরছে সেই থেকে। তার মুখে আধার নেমেছে। সিরাত কাপড় নিয়ে ওয়াশরুমের ভেতরে পা রাখে, এমন সময় পেছনে থেকে ভেসে আসে। এখানেই চেঞ্জ করো। তাহলে আপনি বাইরে যান। আমার সামনে চেঞ্জ করতে কি সমস্যা? চলেই তো যাচ্ছ, একটু দেখে শুনে রাখি, কবে আবার দেখব তার ঠিক আছে নাকি। সিরাত এমন বেফাস কথা শুনে লজ্জা পাবে কি রাগে ফুঁসে ওঠে। অসভ্য কোথাকার, বিড়বিড় করে বলে চেঞ্জ করে বেরিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়, চুল আছড়ে নেয়, মুখে ক্রিম লাগিয়ে ঠোঁটে একটু লিপবাম লাগিয়ে একবার ভালো করে পরখ করে নেয় নিজেকে। অন্যদিকে রওনাফ বিছানায় বসে একধানে তাকিয়ে আছে বউয়ের দিকে। তার কাছ মনে হচ্ছে বউ তার দিন দিন আরও সুন্দর হচ্ছে। আগের তুলনায় শরীরে ভার এসেছে। দেহের গড়নে বিবাহিত নারীর একটা ছাপ ফুটে উঠছে। আজকের দিনটা থেকে গেলে হতো না? কাল যাও না? সিরাত হ্যান্ডব্যাগ গোছাতে গোছাতে বলে, না হতো না। কাল কি আপনি গিয়ে দিয়ে আসবেন? কাকাই এসেছে তাই তার সাথেই চলে যাই। আপনার ছুটি পেতে পেতে চৈতির বিয়ে শেষ হয়ে যাবে। তখন কি করতে যাব আর? আরও অনেক করে বলেছে যেন আমি আর ইলা অবশ্যই যাই। এখন না যেতে পারলে কষ্ট পাবে না ও? স্বামীর কথা না ভেবে বান্ধবী কষ্ট পাবে তাই ভেবে যাচ্ছ? আপনার থেকে অনুমতি নিয়েই যাচ্ছি। সেদিন খাওয়ার টেবিলে আপনিই যেতে বলেছে, এখন মোটেও ঢং করবেন না। তখন তো ঝগড়া ছিলে আমাদের, এখন তো সব মিটমাট হয়ে গেছে। তাই অন্তত একটা রাত আমায় দেওয়া উচিত তোমার। সিরাত এবার বিরক্তর শেষ সীমায় পৌঁছে যায়। এর চেয়ে তো ভালো ছিল এতদিন কথা না বলেছিল। এখন মুখ খুলেছে কি একটার পর একটা বেফাস কথা বলে যাচ্ছে। কোনো রকম ব্যাগটা কাঁধে তুলে দরজার দিকে হাঁটা দেয়। এই মুহূর্তে এই লোকের সাথে কথা না বাড়ানোটাই উত্তম মনে করছে সে। দরজা পার হওয়ার পূর্বেই হাতে হ্যাচকা টান লাগে, একটানে এসে পড়ে রওনাফের প্রশস্ত বুকে। নাকে বেশ ভালোই ব্যথা পেয়েছে সে। মুখ তুলে কিছু বলতো যাবে তার পূর্বেই কোনো প্রকার পূর্বাভাস ছাড়াই দখল করে নেয় তার অধর যুগল। গভীর আশ্লেষে অনেকটা সময় নিয়ে চলে এই কার্যক্রম। সিরাত হাঁপিয়ে দু হাতে ঠেলে সরাতে চায় তাকে। নাছোড়বান্দা রওনাফ এতে বেশ বিরক্ত হয়। এক হাতের মাঝে তার দুহাত আটকে অন্য হাত দিয়ে থুতনি চেপে ধরে পুনরায় নিজ কাজে মনোযোগী হয়। অনেকটা সময় পর তাকে ছেড়ে দেয়।
দুজনেই সমানে হাঁপাচ্ছে। আবারও এগিয়ে আসে রওনাফ। সিরাত কিছু আন্দাজ করে ঠোঁট ভিতরে চেপে নেয়। রওনাফ তার কাজে হেসে ফেলে এগিয়ে এসে দুকাঁধে হাত রেখে কপালে ঠোঁট ছুঁয়ে বলে, সাবধানে যাবে, নিজের আর নাহিলের খেয়াল রাখবে। ফোন দিলে সাথে সাথে যেন রিসিভ হয়, মনে থাকবে। সিরাত উপর নিচ হ্যাঁ সূচক মাথা নাড়ে। দুজন দুজনের দিকে চেয়ে থাকে কিছু সময়। এবার দূরত্ব ঘুচিয়ে সিরাত এগিয়ে আসে তার দিকে, পায়ের আঙুলের উপর ভর দিয়ে রওনাফের কাঁধে হাত রেখে তার মুখটা নিচে নামায়। হালকা করে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে বলে, আপনিও সাবধানে থাকবেন। আমার স্বামীকে আমি আপনার দায়িত্বে রেখে গেলাম, ফিরে এসে যেন এভাবেই পাই। রওনাফও বাধ্য স্বামীর ন্যায় মাথা নাড়ে। দুজনে একত্রে ঘর থেকে বেরিয়ে আসে। বসার ঘরে নাহিল ও ইশতিয়াক তাদের অপেক্ষায় বসে আছে। ইশতিয়াক লাগেজ নিয়ে বেরিয়ে যায়। রওনাফ নাহিলের কাছে এগিয়ে গিয়ে হাঁটু মুড়ে বসে দুহাত একত্রিত করে বলে, সাবধানে থাকবে বাবা, কোনো দুষ্টুমি করবে না, কেউ যেন তোমার নামে অভিযোগ করতে না পারে। নিজের খেয়াল রাখবে, সাথে মায়েরও খেয়াল রাখবে। তোমার দায়িত্বে পাঠাচ্ছি মাকে, তাকে দেখে রাখবে। কেমন? নাহিল বাবার কথা মাথা নেড়ে সায় জানায়। রওনাফ ছেলেকে জড়িয়ে চুমু খেয়ে বউ ও ছেলেকে এগিয়ে দিয়ে আসতে যায়। গাড়িতে তুলে দিয়ে তত সময় অপেক্ষা করে যতক্ষণ না গাড়িটা চোখের আড়াল হয়। চলবে।